লড়াইয়ের মাঠে দেখা হবে, রাজনীতির মঞ্চে দেখা হবে। সঙ্গে আছেন তো? এই লড়াইতে মানুষ জিতবে, গণতন্ত্র জিতবে। শুভেন্দু অধিকারী ভয় পায় না, চিত্ত যেতা ভয় শূন্য, জ্ঞান যেতা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরী, বসুধারে করে নাই ক্ষুদ্রখণ্ড করি। নমস্কার, বাংলার বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারী শেষ পর্যন্ত পদত্যাগ করলেন দীর্ঘদিনের জল্পনার শেষে। রাজ্য মন্ত্রিসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি দফতর, সেচ, জলসম্পদ এবং তার সঙ্গে পরিবহন দফতর। অবশ্য নিন্দুকেরা বলেন দীর্ঘদিন ধরে পরিবহন দফতরে শুভেন্দুবাবুকে চালানোর অধিকারটা মমতা বন্দ্যোপাধ্যায় দিতেন না। নবান্ন থেকে বসে আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিয়ে দীর্ঘদিন যিনি পরিবহন দফতরের সচিব ছিলেন তাকে দিয়ে দফতরটা চালাতেন। ঠিক সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আজকে যখন শুভেন্দু অধিকারী এই প্রতিবেদন আপনাদের সামনে আমরা পেশ করছি, শুভেন্দু অধিকারী যখন ফাইনালি রিজাইন করলেন, তার রাজনৈতিক ইমপ্লিকেশনস কী? আমাদের বাংলার বার্তার মনে হয়েছে মূলত দুটি রাজনৈতিক ইমপ্লিকেশনস আছে। এক, পরবর্তীকালে শুভেন্দুবাবু কোন দলে যাবেন, কি করবেন, নতুন দল তৈরি করবেন কিনা, কিংবা ভারতীয় জনতা পার্টির ফোল্ডে যাবেন কিনা, সে নিয়ে রাজনৈতিক পর্যবেক্ষকরা বিশ্লেষণ করবেন। কিন্তু আমাদের একটি মৌলিক প্রশ্ন মনে এসছে, যেটা আমার মনে হয়েছে যে বাংলার বার্তার সমস্ত দর্শকদের কাছে রাখা দরকার। এর দায় কার? শুভেন্দুবাবু যে শেষ পর্যন্ত রিজাইন করতে বাধ্য হলেন এবং নির্বাচনের ঢাকে যখন কাঠি পড়ে গেছে, ঠিক সেই সময় দাঁড়িয়ে 6 মাসও যখন নির্বাচনের বাকি নেই, সেই সময় শুভেন্দুবাবুকে যখন রিজাইন করতে হলেন, তার দায় তো কাউকে নিতে হবে। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন আসলে যে ঘটনাটা হয়েছে, যে এপিক সেন্টার, পাওয়ারের এপিক সেন্টারটা বদলে গেছে তৃণমূল দলে। দীর্ঘদিন মমতা বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সী, পার্থ চট্টোপাধ্যায়দের দিয়ে দলটা নিজে চালাতেন। 2019-এর লোকসভা নির্বাচনের ঠিক অব্যবহিত পরে সেখানে লোকসভা নির্বাচনে তৃণমূল প্রায় 20টি আসন হাতছাড়া হওয়ার পর রাতারাতি অভিষেক বন্দ্যোপাধ্যায় পাওয়ারের এপিক সেন্টার হয়ে যান। অর্থাৎ তখন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেন যে আপনি সরকারটা সামলান, আমি দলটা সামলাচ্ছি। এবং এই দল সামলাতে গিয়ে তিনি প্রশান্ত কিশোরকে ভাড়া করে নিয়ে আসেন। আপনারা জানেন, সেই প্রশান্ত কিশোরকে নিয়ে ক্লোজ ডোর মিটিং করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নবান্নের 14 তলায়, এবং শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয় যে এখন থেকে দলটার হাল ধরবেন প্রশান্ত কিশোর। এখন প্রশ্নটা হচ্ছে, প্রশান্ত কিশোর সারা ভারতবর্ষে বিভিন্ন রাজনৈতিক দলের পলিটিক্যাল ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত হয়েছিল শুধু ক্যাম্পেইন ম্যানেজার হিসেবে, ক্যাম্পেইন স্ট্র্যাটেজি ম্যানেজার হিসেবে। ভারতীয় জনতা পার্টি থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের স্ট্র্যাটেজি ম্যানেজার হিসেবে ছিলেন, যে ক্যাম্পেইনটা, নির্বাচনে ক্যাম্পেইন পরিচালনা করতেন। কিন্তু এক্ষেত্রে এই বাংলায় যেটা হলো, তৃণমূল কংগ্রেস প্রশান্ত কিশোরকে দিয়ে দলটা চালাতে শুরু করলো। এই প্রশান্ত কিশোরকে দিয়ে যখন দলটা চালাতে শুরু করলো, তখনই কিন্তু সমস্যাটা তৈরি হলো। অর্থাৎ দীর্ঘদিন ধরে পরিশ্রম, নিষ্ঠা, অধ্যবসায় এবং সংগ্রাম এবং তার সঙ্গে আবেগ দিয়ে যারা তৃণমূল দলটা তৈরি করেছিলেন, তারা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যে এইভাবে একজন বাইরের ভাড়া করা এজেন্সির হাতে দায়িত্বটা তুলে দিলেন, এটা কিন্তু তারা মেনে নিতে পারছিলেন না। গ্রাসরুট লেভেলে এই নিয়ে তীব্র ক্ষোভ বিক্ষোভ, সেটা নিয়ে মাঝে মাঝেই বিভিন্ন নেতারা বক্তব্য রাখেন যে প্রশান্ত কিশোর তাদের কাছে গেছেন, তার দলের লোকেরা সেখানে গেছেন, এমনকি বিরোধী দলের নেতাদের কাছে গিয়ে দিনের পর দিন তারা বাজার করতে গেছেন যে আপনি আমাদের দলে আসুন, এই দেবো, ওই দেবো, এই দেবো, ওই দেবো। সেটা বিরোধী দলের নেতা নেত্রীরা বিভিন্ন সময় বলেছেন। কিন্তু নিজের দলের, অর্থাৎ তৃণমূল দল, যেটা প্রশান্ত কিশোরকে দিয়ে ম্যানেজ করানো হচ্ছে, সেই প্রশান্ত কিশোর সম্বন্ধে যখন তৃণমূল দলের নেতা নেত্রীরা ক্ষোভ বিক্ষোভ জানাতে শুরু করেন, তখনই বোঝা যায় সমস্যা অন্যত্র। অর্থাৎ এই ভাড়া করা এজেন্সির সম্বন্ধে কিন্তু তৃণমূল দলেও ক্ষোভ বিক্ষোভ জন্মাচ্ছিল। সাম্প্রতিককালে আপনারা জানেন, নিয়ামত শেখ হরিহর পাড়ার বিধায়ক, তৃণমূলের বিধায়ক মুর্শিদাবাদে, তিনি পরিষ্কার বলেছেন ও পিকে কি বোঝে যে এসছে আমাদের কাছে সব কথাবার্তা বলতে। এবং একাধিক নেতারা বিভিন্ন সময় পিকে সম্বন্ধে তাদের ক্ষোভ বিক্ষোভটা জানিয়েছেন। শুভেন্দু অধিকারী যেহেতু একজন মাস বেস লিডার, অর্থাৎ তৃণমূল দলের মধ্যে মমতার পর যদি সাংগঠনিকভাবে কারোর ভিত্তি থাকে এবং জনপ্রিয়তার যদি কোনো ভিত্তি থাকে, সেটা শুভেন্দু অধিকারী।
দীর্ঘদিন ধরে মমতার সারথী হিসেবে কাজ করেছেন, নন্দীগ্রাম আন্দোলনের পুরোধা, এবং দিনের পর দিন সাইলেন্টলি মমতা বন্দ্যোপাধ্যায় যা যা কাজ দিয়েছেন প্রত্যেকটি করে গেছেন। ধরুন আমি আপনাদের বলছি, ঝাড়গ্রামের পর্যবেক্ষকের দায়িত্ব পালন করেছেন, পশ্চিম মেদিনীপুরের পর্যবেক্ষকের দায়িত্ব পালন করেছেন, নিজে পূর্ব মেদিনীপুর দেখেছেন, তাও উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর দেখেছেন। যখন পশ্চিম মেদিনীপুরে খড়গপুরের বাই ইলেকশন, সেটিও মমতা বন্দ্যোপাধ্যায় তাকে দিয়ে উদ্ধার করেছেন। তার সঙ্গে মুর্শিদাবাদ দেখেছেন, বাঁকুড়া দেখেছেন, পুরুলিয়া দেখেছেন। বাঁকুড়া পুরুলিয়া জানেন আপনারা, ঘেঁটে ঘ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফলে স্বাভাবিকভাবে সেই বাঁকুড়া এবং পুরুলিয়া সেটিও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দুর হাতে দায়িত্ব দিয়েছেন। একজন রাজনৈতিক নেতাকে যখন এত দায়িত্ব দেওয়া হয়, তার মানেটা হচ্ছে তার সেই যোগ্যতা আছে, তার সেই ক্ষমতা আছে, এবং সেটা শুভেন্দু অধিকারী দীর্ঘদিন ধরে ছিল। সেটা বুঝে মমতা বন্দ্যোপাধ্যায় তার হাতে দায়িত্বগুলো দিয়েছেন। এই 2019-এর লোকসভা নির্বাচনের পর রাতারাতি সমস্ত এই জেলাগুলো থেকে রাজনৈতিক পর্যবেক্ষকের জায়গা থেকে শুভেন্দু অধিকারীকে সরিয়ে নিয়ে শুধু পূর্ব মেদিনীপুরে গ্যারেজ করে দেওয়া হলো। এমনকি বিভিন্ন মহল থেকে এটা শোনা যেত যে পরিবহন দফতরেও গুরুত্বপূর্ণ কোনো কাজ, গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত শুভেন্দু অধিকারীকে দেওয়া হতো না। ফলে স্বাভাবিকভাবে একজন জনভিত্তি সম্পন্ন মানুষ কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিযুক্ত বা মমতা বন্দ্যোপাধ্যায় নিযুক্ত এই ক্যাম্পেইন ম্যানেজার নয়, স্ট্র্যাটেজি ম্যানেজার নয়, দল চালানোর চিফ এক্সিকিউটিভ অফিসারের এই বশ্যতা তিনি মানবেন? ফলে স্বাভাবিকভাবে শুভেন্দু অধিকারী বিদ্রোহ করেছেন। দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছিল যে তিনি দল ছাড়বেন, এবং সে নিয়ে টানাটানি চলছিল। মমতা বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দিয়ে ক্রমাগত অশালীন ভাষায় শুভেন্দু অধিকারীকে কিন্তু আক্রমণ করে গেছেন। আপনি ভাবুন, বৈদ্যবাটির একটা সভায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কি অশালীন ভাষায় আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দুর সঙ্গে যখন সমস্যা হচ্ছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় পারতেন নিজে সরাসরি সমস্যাটা মেটালেন না। তার কারণ সেটি তার রাজনৈতিকভাবে লোকসানে যায়। কিসের লোকসান আপনাদের নতুন করে বলার দরকার নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মসনদে বসাতে চান, সেখানে কোনো কম্পিটিটর মমতা বন্দ্যোপাধ্যায় রাখতে চান না। এটাই অন্তত রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা, এবং স্বাভাবিকভাবেই সেখানে শুভেন্দু অধিকারীর উত্থানটাকে রাজনৈতিকভাবে এরা কিন্তু ভালো চোখে দেখেননি। ফলে স্বাভাবিকভাবে শুভেন্দু অধিকারীকে ক্রমশ কোণঠাসা করা হচ্ছিল। তারই বিরুদ্ধে কিন্তু শেষ পর্যন্ত অনেক দিন ধরে চর্চিত বিষয় যে শুভেন্দু অধিকারী বিদ্রোহ করলেন, এবং একে একে আপনারা জানেন HRBCর পোস্ট থেকে রিজাইন করেছিলেন, হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি থেকে রিজাইন করলেন, এবং দুটি মন্ত্রিত্ব ছেড়ে দিলেন স্বেচ্ছায়, এবং জবাব দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো লোকজনকে, যাদের মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক অ্যাপয়েন্ট করে রেখেছিলেন যে ক্রমাগত প্রভোগ করো শুভেন্দু অধিকারীকে। যেখানে শুভেন্দু অধিকারীকে বুকে টেনে নেওয়া উচিত ছিল তৃণমূল নেতৃত্বে, সেখানে না করে উল্টোটা তাকে কাউন্টারে গেলেন। আপনি ভাবুন তো, ববি হাকিমকে দিয়ে নন্দীগ্রাম দিবসে কাউন্টার সভা করে সেখানে মীর জাফর বলিয়ে এলেন। ভাবুন তো, আপনি আপনার সভূমিতে যদি আপনার জনভিত্তি থাকে, সেইখানে দাঁড়িয়ে আপনি যদি দীর্ঘদিন কাউন্সিলর থাকেন, MLA থাকেন, MP থাকেন, সেইখানে দাঁড়িয়ে যদি কেউ কোনো ভুঁইফোড় নেতা কলকাতা থেকে গিয়ে আপনাকে বলে আসে যে আপনি হচ্ছেন মীর জাফর, তখন তার রিয়াকশানটা কী হতে পারে? যে রিয়াকশানটা হতে পারে সেটাই শেষ পর্যন্ত হলো। শুভেন্দু রিজাইন করলেন, এবং রিজাইন করে বেরিয়ে এলে মুখের ওপর জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। রাজনৈতিক গতিপথ কোন দিকে যায় আমাদের নজর থাকবে, কিন্তু আমাদের মনে হচ্ছে সমস্ত ঘটনাটা নিয়ে আমরা প্রথমে আপনাদের রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর বিশ্বনাথ চক্রবর্তীর একটি বিশ্লেষণ শোনাবো, এবং তারপরে আমরা ফিরে আসবো। পশ্চিমবাংলার অত্যন্ত পরিচিত মুখ, সবচেয়ে জনপ্রিয় নেতা, তিনি আজকে কার্যত তৃণমূল কংগ্রেস তাকে বাধ্য করলো পদত্যাগ, মন্ত্রিসভা বা সমস্ত সরকারি পদ থেকে পদত্যাগ করতে। আপনি জানেন যে 2013 সালে হঠাৎ করে উল্কা বেগে আমরা দেখলাম মুখ্যমন্ত্রীর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় যুব নেতা হিসাবে উঠে আসলেন, এবং যেই মুহূর্তে যুব নেতা হিসেবে যুবার নাম দিয়ে তাকে তুলে আনা হলো, এবং শুভেন্দু অধিকারী যিনি তৃণমূলের যুব সভাপতি ছিলেন তাকে সরানো হলো, সৌমিত্র খানকে স্টপ গ্যাপ হিসেবে আনা হলো, এবং কার্যত তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী সেই সময় হয়তো নিশ্চয়ই মেনে নিয়েছিলেন, কিন্তু অনেকেই মানতে পারেননি। শুভেন্দু অধিকারীও ক্ষোভ বিক্ষোভ তখন জানিয়েছিলেন, কিন্তু এই সমস্যাটা কয়েক গুণ বাড়লো যখন ভাড়াটে প্রশান্ত কিশোরের টিমকে আনা হলো, এবং প্রশান্ত কিশোরের টিম শুভেন্দু অধিকারীকে জ্ঞান দিচ্ছে
কি কাজ করতে হবে। যে লোকটা 365 দিন রাজনীতি করে, 365 দিন মানুষের সাথে সংযোগ আছে, সেই মানুষটাকে প্রশান্ত কিশোরের টিম জ্ঞান দিচ্ছে কোথায় কখন কি কাজ করতে হবে, কোন কর্মসূচি পালন করতে হবে। যে কোনো স্ব-অভিমানী ব্যক্তির পক্ষে সেটা মেনে নেওয়া সম্ভব ছিল না, শুভেন্দু অধিকারীর পক্ষেও মেনে নেওয়া সম্ভব ছিল না। সেই কারণেই অরাজনৈতিক ব্যানারে বার্তা দিতে লাগলেন, তার কর্মী সমর্থক তার সংগঠনের শক্তি দেখাতে লাগলেন, এবং শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেস যখন তাকে পাল্টা চ্যালেঞ্জ করলেন, ববি হাকিম যখন তাকে মির্জাফর বলে সম্বোধন করলেন, সেটা যেমন তার পরিবারকে আঘাত করেছিল, তাকেও আঘাত করেছিল। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত ছেড়ে রেখেছিলেন কুকথা বলবার জন্য, যেটা শুভেন্দু অধিকারীকে ভীষণভাবে আঘাত করেছিল। যদি সত্যিই মধ্যস্থতা করতে চাইতেন, যদি সত্যিই একটা সম্মানজনক মীমাংসা খুঁজতেন, তাহলে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দিয়ে কুকথা বলাচ্ছে কেন, ববি হাকিমকে দিয়ে কুকথা বলাচ্ছে কেন? তৃণমূল নেত্রীকে কিন্তু ভাবতে হবে যে তিনি কি চান। তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশান্ত কিশোরের টিমকে চান, নাকি জননেতা শুভেন্দু অধিকারীকে চান? ফলে সেইটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা আগামী দিন নিশ্চয়ই হতে পারে। শুভেন্দু অধিকারী রাস্তা খোলা রেখেছে বলি আমার কাছে খবর, ফলে আলোচনা হবে। কিন্তু আলোচনায় কি পারবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দ্বিতীয় মুখ হিসাবে তৃণমূল কংগ্রেস থেকে সরিয়ে দিতে? পারবেন কি পিকেকে পশ্চিমবাংলা থেকে সরিয়ে দিতে? ফলে সেটা যদি না পারেন তাহলে হয়তো এটা নিষ্ফলা বৈঠক হতে পারে। এখন দেখার সেটা কি হবে। কিন্তু যে রাজনীতিটা আজকে আপনি দেখলেন, তাতে 3-4টে বিষয় উঠে আছে। একটা হলো, যখন শোভন বাবু অর্থাৎ মেয়র হিসাবে পদত্যাগ করেছিলেন, কয়েক মিনিটের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সেই পদত্যাগ পত্র গ্রহণ করেছিলেন। আর শুভেন্দু অধিকারী যখন পদত্যাগ করছেন, তখন হাতে পায়ে ধরে একটু আলোচনা করতে হবে, একটু আলোচনা করতে হবে। উনি তার লোকজনকে লাগিয়ে দিয়েছেন, নিজা বৈঠক করছেন, যে কোনো ভাবে হোক শুভেন্দুকে রক্ষা করতে হবে। আর এতদিনে যতদিন তোমার দাঁত ছিল তুমি দাঁতের মর্ম বোঝনি, আজকে পদত্যাগ করার সঙ্গে সঙ্গে ভয় ভীতি সন্ত্রস্ত হয়ে উঠেছে। তাহলে 21-এর নির্বাচনে পরাজয় অনিবার্য যদি শুভেন্দু অধিকারী ভিন্ন রাজনৈতিক দলে যোগদান করে বা তৃণমূল ছেড়ে দেয়। ফলে আজকে তার পদত্যাগ পত্র কিন্তু গ্রহণ করা হয়নি। মুখের উপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি আমরা যতদিন ধরে চর্চা করছি, তাকে যদি কোনো আঘাত করা হয়, শুভেন্দু অধিকারী যেভাবে পদত্যাগ পত্র ছুড়ে দিল মুখের মধ্যে, আজকে তার প্রত্যুত্তর দেওয়ার মতন ক্ষমতা তৃণমূল নেত্রী নেই, হারিয়ে ফেলেছেন। সেই অগ্নিকন্যার ভাবমূর্তি আপনার নেই। তাকে কার্যত হাত জোর করে বলতে হচ্ছে আসুন আলোচনা করুন শুভেন্দু অধিকারীকে, এবং যে কোনো উপায়ে শুভেন্দু অধিকারীকে রাখতে হচ্ছে। এই পরিস্থিতিটা কিন্তু তৃণমূল নেত্রী তৈরি করেছেন বা তৃণমূল নেতৃত্ব তৈরি করেছেন গত কয়েক বছর ধরে। যে প্রশ্নটা আজকে উকি দিচ্ছে, শেষ পর্যন্ত যদি শুভেন্দু অধিকারী বেরিয়ে যায়, তাহলে কিন্তু ইতিহাসের পুনরাবৃত্তি আমরা একটা দেখব। মানে এখানেই যেন স্বর্গ নরক, এখানেই সবকিছু আমরা দেখতে পাই। তার কারণ 1997 সাল থেকে কংগ্রেসের সাথে দূরত্ব বৃদ্ধি করে খুব সুকৌশলে কংগ্রেসটাকে ভেঙে 98 সালে তৃণমূল কংগ্রেস করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শেষ মুকুল রায়দের আগে ঢুকিয়ে দিলেন, তারপরে তিনি শেষ ব্যক্তি হিসাবে ঢুকলেন আজকে। এবং সেটা কংগ্রেসের পক্ষে বিরাট আঘাত হয়েছিল, কংগ্রেসকে ভেঙে দিয়ে বিরোধী শক্তিটাকে দুর্বল করে দেওয়া, এবং কংগ্রেস নেতৃত্ব কার্যত দুর্বল হয়ে পড়েছিল, কংগ্রেস সংগঠন হিসেবে দুর্বল হয়ে পড়েছিল। আজকে শুভেন্দু অধিকারী যদি বেরিয়ে যায়, তাহলে 98-এর ইতিহাসটা কি মনে পড়বে না? যে কি মানে সেদিন তিনি আপনি যে যুক্তি দিয়ে কংগ্রেস থেকে বেরিয়ে গিয়েছিলেন নেতৃত্বের প্রশ্নে, আজকেও শুভেন্দু অধিকারী একই কারণে নেতৃত্বের প্রশ্নকে সামনে রেখে কিন্তু তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে যেতে চাইছে। যদি শেষ পর্যন্ত বেরিয়ে যায়, তাহলে 98 ইতিহাসটাকে আপনাকে আয়না দিয়ে দেখিয়ে দেওয়া হবে না তো? এবং তৃতীয় যে বিষয়টা, আজকে শুধু শুভেন্দু অধিকারী তো নয়, উত্তরের মিহির গোস্বামী থেকে বিভিন্ন বিধায়করা বিজেপিতে জয়েন করতে পারে বলে খবর, এবং দল ভাঙার কথা আপনারা শিওরে উঠছেন। আজকে তৃণমূল কংগ্রেসকে এই প্রশ্নটা নিজেকেই নিজে করতে হবে। সেদিন কোথায় ছিল আপনাদের নৈতিকতা? যেদিন একটার পর একটা কংগ্রেসের কাউন্সিলরকে আপনারা দখল করেছেন, সেদিন কোথায় ছিল আপনাদের নৈতিকতা, আদর্শ? যেদিন আপনারা মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরের জেলা পরিষদ আপনাদের কোনো সদস্য না থাকা সত্ত্বেও দখল করেছিলেন, সেদিন কোথায় ছিল আপনাদের নৈতিকতা? যখন একটার পর একটা পঞ্চায়েত, পুরসভা আপনারা বিরোধী শূন্য করেছিলেন, নিজেদের দখলে পুলিশ প্রশাসনকে দিয়ে এনেছিলেন, কোথায় ছিল সেদিন কংগ্রেসের নৈতিকতা?
যেদিন পঞ্চায়েতের বিরোধীদেরকে আপনারা কোনো প্রার্থী দিতে দেননি, 34% আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন গুলি বোমা দ্বারা, 100 লোকের মৃত্যুর মিছিলের মধ্য দিয়ে সেই জয় নিশ্চিত করেছিলেন। কোথায় আপনাদের নৈতিকতা ছিল যেদিন 2016 বিধানসভা নির্বাচনের পরে 14 জন কংগ্রেসের এমএলএ কে আপনারা নিয়ে এসেছিলেন, তাদেরকে দলত্যাগ বিরোধী আইনে ফেলেননি এবং নতুন করে নির্বাচনেও দাঁড় করাননি, যেটা অন্য রাজ্যে হয়? কোথায় নৈতিকতা থাকে? আজকে যখন আপনার দল ভেঙে বিজেপিতে যাচ্ছে তখন আপনারা নৈতিকতার প্রশ্ন তুলছেন। এতদিন নৈতিকতা আপনাদের কোথায় ছিল? একই সাথে এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে শুভেন্দু অধিকারী যদি শেষ পর্যন্ত দল ত্যাগ করে এবং তার সামনে অপশন কি আছে? নতুন করে দল তৈরি করার কোনো সুযোগ নেই। এই অল্প সময়ের মধ্যে রাজনৈতিক স্বীকৃতি পাওয়া খুব কঠিন নির্বাচন কমিশনের কাছে বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে, আর এত বিপুল টাকা লাগবে সেটা শুভেন্দুর নেই। ফলে নতুন দল গঠনটা প্রথমেই বাদ। কংগ্রেসের সাথে যুক্ত হওয়ারও কোনো সুযোগ শুভেন্দুর নেই, কারণ এই মুহূর্তে কংগ্রেস বামেদের সাথে জোট করছে। যে বামেদের বিরুদ্ধে আন্দোলন তৈরি করে শুভেন্দুর উত্থান, সেই বামেদের সাথে কংগ্রেসের জোটে তিনি কংগ্রেসকে সঙ্গে নিয়ে চলতে চাইবেন না। ফলে কংগ্রেস অধীর চৌধুরী যতই আহ্বান করুক, কংগ্রেসে যোগদান করার সম্ভাবনা নেই। তাহলে থার্ড অল্টারনেটিভ যদি শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেসকে ছাড়তেই হয়, তাহলে কিন্তু বিজেপিতেই তিনি যোগদান করবেন। রাজ্য স্তরের বিজেপির কোন নেতা সেই সংক্রান্ত কোনো খবর তারা জানেন না। আমার ধারণা একেবারে কেন্দ্রীয় স্তরে, একেবারে HM স্তরে আলোচনা, এবং সেই আলোচনার ফলশ্রুতি কতটুকু হয় তার উপর নির্ভর করবে তিনি বিজেপিতে যাবেন কি যাবেন না। এই প্রসঙ্গে বলে রাখি যে শুভেন্দু অধিকারী কিন্তু 3 বছর RSS করা ব্যক্তি, 3টে ক্লাস RSS তিনি করেছেন। RSS এর শ্লোক তিনি অনর্গল বলতে পারেন, এবং RSS একটা সামাজিক সংগঠন, অন্য যে কোনো রাজনৈতিক দল করা যায় RSS করার পরেও, কিন্তু আমি বলছি RSS এর ব্যাকগ্রাউন্ড তার স্ট্রংলি আছে। যে কোনো বিজেপির নেতারাও পর্যন্ত আমার মনে হয় লজ্জা পাবেন, ঘন্টার পর ঘন্টা RSS এর শ্লোক স্তোত্র তিনি অনর্গল বলে যেতে পারেন, মুখস্থ বলে যেতে পারেন। ফলে বিজেপির ঘরানাতে আসলে তার কোনো অসুবিধা হওয়ার কোনো জায়গা নেই, বরঞ্চ বিজেপি শক্তিশালী হওয়ার সম্ভাবনাই থাকবে। একই সাথে তার আশা কেবলমাত্র তো শুভেন্দু অধিকারী একটা ব্যক্তি নয়, শুভেন্দু অধিকারী একটা প্রতিষ্ঠান। রাজ্যের সমস্ত জেলাতে কার্যত 15টা জেলা বিশেষ করে তিনি কার্যত প্যারালাল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক তার রয়েছে। মুর্শিদাবাদে কয়েকদিন আগে একটা অরাজনৈতিক সভা করেছিলেন, একটা স্মরণ সভা করেছিলেন এক জেলা পরিষদের সদস্যের মৃত্যুর প্রেক্ষিতে, এবং তৃণমূল কংগ্রেস বিরোধিতা করা সত্ত্বেও সেই মুর্শিদাবাদের সভাতে 56-57 জন জেলা পরিষদ সদস্য এসেছিলেন, 102 জন গ্রাম পঞ্চায়েত প্রধান এসেছিলেন, আর সংখ্যাগরিষ্ঠ পঞ্চায়েত সমিতির সভাপতিরা এসেছিলেন। সেটাতে বোঝা গেছে যে তার প্যারালাল, যে তৃণমূল কংগ্রেসের প্যারালাল কর্মী সমর্থক এবং জনপ্রতিনিধি তার হাতে আছে, সেটা স্পষ্ট। তৃণমূল কংগ্রেস থেকে যদি তিনি কোনো সময় দল ত্যাগ করেন, তার যে প্রভাব, সেই প্রভাব কিন্তু কার্যত বলা যায় 1/3 তৃণমূল কংগ্রেস ভেঙে যাওয়ার সম্ভাবনা তখন তৈরি হয়ে যেতে পারে, এবং বিজেপি কিন্তু এই পুরোটাই লাভজনক হতে পারে। শৃঙ্খলিত দলে শুভেন্দুর যদি কমান্ডে বিজেপি নির্বাচনে ঝাঁপিয়ে পড়ে, ডেফিনেটলি সেটা তৃণমূল কংগ্রেসের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে যাবে। এখন মিলিয়ন কোশ্চেন হলো যে তিনি শেষ পর্যন্ত সিদ্ধান্তটা কি নেন তার উপরে। কিন্তু আপাতত এই কথাটা খুব পরিষ্কার বলা যায় যে 21-এর নির্বাচনের 5 মাস আগে উত্তর থেকে দক্ষিণ সর্বত্র তৃণমূল ভাঙনের যে ছবিটা প্রতিনিয়ত দেখছি আমরা, এইটা কিন্তু হওয়ারই ছিল। কারণ অন্য রাজনৈতিক দলের ভাঙার খেলাটা শুরু করেছিল তৃণমূল নেত্রী, আজকে সেই খেলাটাই তাকে নিজের কোর্টে দেখতে হচ্ছে। অর্থাৎ যে দল ভাঙানোর তিনি খেলা শুরু করেছিলেন, আজকে সেই খেলাটা কিন্তু বিরোধীরা তার এগেইনস্টেই খেলছে। ফলে আজকে তিনি নানা রকম অবস্থান নিতে পারেন দল ভাঙা নিয়ে, তার দল ভেঙে যাচ্ছে দেখে নানা কমেন্ট করতে পারেন, কিন্তু অন্য রাজনৈতিক দলগুলোকে যখন দিনের পর দিন আপনি ভেঙেছিলেন, সেদিন আপনার বিবেক কোথায় ছিল? রাজনীতিতে বিরাট একটা উন্নত রাজনৈতিক সংস্কৃতি দেওয়ার আপনার সুযোগ ছিল। 2011-তে দুহাত তুলে মানুষ ভোট দিয়েছিল যে একটা ভিন্ন রাজনৈতিক সংস্কৃতি দেখবার জন্য। আর আপনি যে রাজনৈতিক সংস্কৃতিটার জন্ম দিয়েছিলেন, সেখানে গণতন্ত্রের কতটুকু পরিসর আছে, সেই প্রশ্নটা বারবার উঠেছে। ভিন্ন রাজনৈতিক দল ভেঙে আপনি নিজের দলটাকে শুধু বাড়িয়েছেন, কখনো পুলিশ প্রশাসন নানা সাহায্য নিয়েছেন বলে অভিযোগ। সব মিলে নতুন রাজনৈতিক সংস্কৃতির কিন্তু কোনো জন্ম দিতে পারেননি। আজকে শুভেন্দু যদি বেরিয়ে
রাজনৈতিক সংস্কৃতি তার প্রভাবেই তাকে বেরিয়ে গেছে। শুভেন্দু অধিকারীর এইভাবে চলে যাওয়া, এক্সিট, অন্তত মন্ত্রিত্ব থেকে চলে যাওয়া, দল ছাড়বেন কিনা, বিধায়ক পদ ছাড়বেন কিনা, কবে ছাড়বেন, কোনো নতুন দল করবেন কিনা, নতুন দলে যাবেন কিনা, সেটা বিশ্লেষণ আমরা করতে পারবো, করতে থাকবো। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে শুভেন্দু অধিকারীকে এইভাবে চলে যেতে হওয়ার দায়টা কে নেবেন? কেউ বলতেই পারেন মমতা বন্দ্যোপাধ্যায়কে দায় নিতে হবে, কেউ বলতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দায় নিতে হবে, কেউ বলতে পারেন প্রশান্ত কিশোরকে দায় নিতে হবে। আমরা কিন্তু বলবো পিকেকে দায় নিতে হবে। দলটা গড়তে এসেছিলেন, দলটা দায়িত্ব নিয়ে ভাঙার কাজটা সুনিপুণভাবে করলেন। এবং এখানেই প্রশ্ন আসছে, কেউ কেউ দুর্জনেরা বলছেন যে অন্য কেউ প্রশান্ত কিশোরকে ঢুকিয়ে দিয়েছে তৃণমূলের মধ্যে, যেখানে দাঁড়িয়ে তৃণমূল দলটাকে ভেঙে খান খান করে দিয়ে প্রশান্ত কিশোর চলে যাবেন 2024-এ কংগ্রেসের ক্যাম্পেইন ম্যানেজার, লোকসভা নির্বাচন 2024, সেই উপলক্ষে কংগ্রেসের ক্যাম্পেইন ম্যানেজার হতে যাবেন। দুর্জনেরা বলছেন, আমরা সত্য মিথ্যা জানি না। কিন্তু আসলে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আজকের এই পর্বটাকে ব্যাখ্যা শুনি আরেকজনের মুখ থেকে, বিশিষ্ট কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট এবং খুব কাছ থেকে যিনি শুভেন্দু অধিকারীকে দেখেছেন, অ্যাডভোকেট বিল্লদল ভট্টাচার্য কি বলেছেন বাংলার বার্তাকে। নমস্কার বিল্লদার, সন্ময় বলছি। নমস্কার। বলছি শুভেন্দু অধিকারী শেষ পর্যন্ত মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করলেন এবং তার পদত্যাগপত্র নবান্ন এবং রাজভবনে পাঠিয়ে দিলেন। আমার প্রশ্ন যে শেষ পর্যন্ত আইপ্যাকের প্রশান্ত কিশোর পিকে দল জুটতে এসে তাহলে দল ভাঙাটাকে একটা পরিপূর্ণ রূপ দিলেন, কিভাবে ব্যাখ্যা করবেন ব্যাপারটাকে? দেখুন, শুভেন্দু বাবু যে আজকে মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিয়েছেন, হলদিয়া ডেভেলপমেন্ট কর্পোরেশন থেকেও ইস্তফা দিয়েছেন আর কি, সে তো বাংলা না, সে সারা ভারতবর্ষের আজকে সমস্ত নিউজ চ্যানেলের আজকে প্রথম প্রাইম নিউজ হচ্ছে সেটা। আমরা সবাই সেটা দেখছি, গোটা দেশ দেখছে। কেননা শুভেন্দু অধিকারী এত বড় একজন ফ্যাক্টর আর কি পশ্চিমবঙ্গের রাজনীতিতে, যে সারা ভারতে আজকে কিন্তু মূল নিউজ এটাই দেখাচ্ছেন। এবার প্রশ্ন আপনার সেটা হচ্ছে যে প্রশান্ত কিশোর এসে আইপ্যাক এসে দল জুটতে গিয়ে দল ভাঙলেন কিনা। আমি তো জিনিসটা একটু অন্যরকম ভাবে দেখছি। আমি যতদূর শুভেন্দু বাবুকে জানি, শুভেন্দু বাবু খুব নীতি আদর্শ মেনে চলা একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, যা হয়তো আজকের দিনে খুবই বিরল। কিন্তু এবার দল ভাঙার ব্যাপারে যদি আসতে হয়, শুভেন্দু বাবু দলবিরোধী কিছু করেছেন বলে এর মধ্যে তো আমার মনে হয় না। আমি ওনার রাজনৈতিক যে কার্যক্রম আর কি সেগুলো সমস্তই আমি ফলো করছিলাম, লক্ষ্য রাখছিলাম। তো তাতে আমি যেটা দেখলাম, দেখুন অনেকেই বলে হচ্ছে দল আমার ধর্ম। তো দলটাকে অনেকেই যারা একটা পার্টিকুলার দল করে তারা দলকে নিজেদের ধর্মের মতো দেখে। আমি যেরকম হিন্দু ধর্মাবলম্বী, এবার আমি শিব ঠাকুরকেও পুজো করি, আমি মা কালীকেও পুজো করি, মা দুর্গাকেও পুজো করি, আমি কৃষ্ণকেও পুজো করি। তো একটা দলের মধ্যে তো বিভিন্ন রকমের দেবতা থাকে, বিভিন্ন লোক, বিভিন্ন নেতা থাকে আর কি। কিন্তু আজকের দিনে হয়তো শুভেন্দু বাবু যে পলিটিক্যাল ব্যানার ছাড়া প্রোগ্রাম গুলো করছিলেন, বা শুভেন্দু বাবুর অনুগামী বৃন্দ যারা শুভেন্দু বাবুকে তাদের নেতা মনে করেন আর কি, দলে থেকেই আর কি, তো আজ দেখলাম যে না, সেইখান থেকেও একটা বাধা হয়তো প্রাপ্ত হচ্ছে, একটা বাধা প্রাপ্ত উনি হচ্ছেন। তো ব্যাপারটা অনেকটা হয়ে যাচ্ছে সেই পুরনো, আমরা যদি পুরাণের যুগে পড়ি আর কি, যে হিরণ্যকশিপু ছাড়া আর কাউকে পুজো করতে পারবে না, নারায়ণ ছাড়া আর কারোর নাম, নারায়ণের নাম নেওয়া যাবে না, নারায়ণের পুজো করা যাবে না। তো তখনই তো অবতার রূপ দিয়ে তখন নৃসিংহ অবতার অবতীর্ণ হয়েছিল প্রহ্লাদ, ভক্ত প্রহ্লাদের সময়কার কথা। আমাদের তো এটা ছোটবেলা থেকেই জানা কথা। তো দল হয়তো নয় আর কি, ব্যক্তির ওপরে হয়তো সম্পূর্ণভাবে নির্ভরশীল। তো সেই জিনিসটাই হয়তো উনি আর না নিতে পেরে, ওনার বিবেক, ওনার নীতি, সেই জায়গাটা হয়তো আর উনি পারছিলেন না নিতে বলেই হয়তো একটা সিম্বল অফ প্রোটেস্ট আর কি উনি সরে দাঁড়িয়েছেন। আমি তো সোশ্যাল মিডিয়াতে ওনার পদত্যাগ পত্রটিও দেখলাম, তার মধ্যেও যদি উনি ভদ্রলোক, নিপাট ভদ্রলোক আর কি, তো তা কোনো রকমের অভিযোগও নেই, কোনো রকমের অনুযোগও নেই। তবে এটা আমার পার্সোনালি মনে হয় আর কি, যে আমি তো দেখিনি উনি দলবিরোধী কিছুই করেছেন বলে। এবার ওনার, হি ইজ আ মাস লিডার, ওনার একটা এত বড় জননেতা উনি, তো ওনার তো নিজস্ব সাপোর্ট বেস থাকবেই। এবার তাদেরকেও যে জোর দিয়ে যে না আপনি আমাকে নয় একজনকে করতে হবে, বা একজন ভিন্ন অন্য কাউকে, কেন অপমান তো কাউকে করা হচ্ছিল না, তো হয়তো সেই জায়গাটাই হয়তো নিতে পারেনি আর কি। আর আমি জানি না, ইস্ট ইন্ডিয়া কোম্পানিও একটা কোম্পানি ছিল, তারাও এসেছিল ব্যবসা করার জন্য। এবার ব্যবসা করতে গিয়ে তারপরে তো ভারতবর্ষের সেই সময়কার ভারতের আর কি, তখন পরাধীন ভারতের কি ফেস করতে হয়েছিল মানুষজনকে সেটা দেখেছিল। তো কর্পোরেট কালচার হয়তো
গভর্নেন্সের জন্য, ডেমোক্রেসিতে হয়তো, গণতন্ত্রতে হয়তো কর্পোরেট কালচারটা চলে না, হয়তো সেই জিনিসটাই আস্তে আস্তে মানুষ বুঝতে পারছে, এটা আমার মনে হয়। তো এখন যে সিচুয়েশনটা গেল, তাতে কি মনে হয় যে শেষ পর্যন্ত পিকের ক্রাইসিস শুরু হলো? দেখুন, কাজ একবার যদি ফেটে যায়, সে কাজ যদি আপনি জোড়েনও, তাহলেও তো সেই মানে কাজ জোড়া দিলেও তো সেই পাটার দাগ পাটল দেখে যায়। তো আজ তো পাটল ধরে গেছে, আজ তো মানুষ দেখছি বিদ্রোহ করছে, কেননা মানুষ হয়তো আর নিতে পারছে না, কেননা মানুষ একরকম ভাবে বাংলার রাজনীতি করতে অভ্যস্ত। আজকে সেইখানে যদি বলা হয় হচ্ছে যে না, যে মানুষটি সারা জীবন ডান হাত দিয়ে ভাত খেয়ে, তাকে যদি বলে না আপনাকে বাঁ হাত দিয়ে বা পা দিয়ে ভাত খেতে হবে, সেটা তো মানুষের পক্ষে সম্ভব নয়। মানে আপনার কথা অনুযায়ী ভাঙা কাজ ফেলে দেওয়াটাই বেটার। ভাঙা কাজ তো জোড়া লাগে না বলে শুনেছি। আমার বাড়িতেও তো আমার আয়না যদি ভেঙে যায়, আমাকে তো নতুন আয়না আনতে হয় কিনে। অনেক ধন্যবাদ বিল্লোদ, অনেক ধন্যবাদ।